সুপ্রিয় দর্শক, আমি ডালিয়া শুরু করছি নিয়মিত অনুষ্ঠান আমাদের দ্য নেক্সট জেন শো। আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী, ওনার নাম মুফতাসিন আলভী। উনি শুধু পড়াশোনায় করেন না, গান লিখেন, গান করেন, ছবি তো আঁকেনি, এবং উনি একজন অ্যাক্টিভিস্ট। চলুন পরিচয় করিয়ে দিচ্ছি মুফতাসিন আলভী। হ্যালো ডালিয়াদি, কেমন আছেন আপনি? খুব ভালো আছি, তুমি ভালো আছো? ভালো। কেমন চলছে পড়াশোনা? মাস্টার্স ফার্স্ট পার্টের যে পরীক্ষাটা ওটা দিছি, এখন তো সেকেন্ড পার্ট শুরু হচ্ছে। আবার যাব চারুকলায় গিয়ে স্টুডিও করে ছবি আঁকবো আবার। ওকে, তুমি এই যে রিসেন্টলি যে ছবিটা আঁকলে এবং সেটা নিয়ে একটু শুনি, মানে তোমার মেসেজ কি ছিল রিসেন্ট যে পেইন্টিং, এবং তুমি এক্সিবিশনও করেছো। রিসেন্ট পেইন্টিং কোনটা আর কি? পরীক্ষা নিয়ে আর্ট হয় না ওইটা? হ্যাঁ, ওইটা বেসিক্যালি একটু জানি ডিটেইলস, পরীক্ষা নিয়ে আর্ট হয় না। ও আচ্ছা, ওইটা বেসিক্যালি এক্সামের কাজ ছিল আর কি। ওকে, সো এখন এক্সামে আমাদের মাস্টার্সের এক্সাম, দুইটা এক্সাম ছিল, প্র্যাকটিক্যাল দুইটা এক্সাম, একটা থিওরি থাকে। সো এটা লাস্ট এক্সামটা। এর আগে ফার্স্ট এক্সামে হচ্ছে আমি একটা কাজ করছি, শেষ করছি। সেকেন্ড এক্সামে এসে আমার আর কি পরপরই তো 12 দিন পর আবার শুরু হয়েছে। সো আমার আর কি ভাল লাগতেছিল না আর কি আঁকতে, এক্সামের জন্য আঁকবো। ওই ভালো লাগাটা থেকেই একরকম একটা চিন্তা শুরু হয় যে আচ্ছা তাহলে এক্সাম দিচ্ছি কেন। কারণ আমি তো মাস্টার্সে অনেক কাজ করছি, বলতে গেলে 50টার মতো কাজ হয়ে গেছে আর কি, ছোট বড় মিলায়, মিলায় অনেকগুলো কাজ করছি। তখন আমার মনে হয়েছে যে আচ্ছা মাস্টার্সে পড়ি, আমার তো ভাষা পরীক্ষাটা তো ভাষা থাকে এবং সবকিছু মিলাই। প্রচুর কাজ করো তুমি, প্রচুর আঁকো, মানে তোমার এত বড় বড় পেইন্টিং আমরা দেখেও অবাক হই। মানে আলভী একে তো হচ্ছে গান করে, অ্যাক্টিভিটিজ খুবই হচ্ছে যে মানে ইউনিভার্সিটিতে আর কি তুমি খুবই অ্যাক্টিভ, তারপরে ছবি আঁকা, কিভাবে ব্যালেন্স করো? আসলে সময় পাও কিভাবে এবং সময় বের করো কিভাবে? ভালো লাগা থেকেই বলতে গেলে আসলে, মানে এই সব কিছু করতে আসলে ওই যে নিজের থাকে না প্যাশন, ওই প্যাশনটা খুঁজে পাইতে ইচ্ছা করে আর কি। আরো যে যাই করতেছি আরো ভালোভাবে করতে ইচ্ছা করে, খুঁজতে ইচ্ছা করে বিষয়গুলো। খুব সুন্দর। এই যে রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটিতে তুমি একটা অ্যাক্টিভিটিসে জড়িয়ে গেলে এবং সেখানে তুমি লিড দিচ্ছিলে, কোনটা? চারুকলা ক্যাম্পাসের কিছু সিস্টেম। ও আচ্ছা, হ্যাঁ, এক্সিবিশন নিয়ে বলতেছেন? হ্যাঁ, এক্সিবিশন অ্যান্ড ওখানে বাইরে কেউ হচ্ছে যে প্রোগ্রাম করতে আসলে তুমি সেখানে একটু কার্টুন এঁকে বা অ্যানিমেশন এঁকে প্রতিবাদ জানাও। হ্যাঁ, আমরা রিসেন্টলি তোমার হচ্ছে যে একটা অ্যানিমেশন করার ছবি দেখেছি, যেটাতে হচ্ছে নাচের শিল্পীরা এবং মাথায় হচ্ছে ডিপ জলের ছবি দেয়া। এটা কি মানে? ও আচ্ছা, এটা সিলেবাদ আর কি। সিলেবাদের কথা যদি বলতে হয়, হ্যাঁ, সিলেবাদ হচ্ছে আমাদের একটা মুভমেন্টের শুরু চারুকলা থেকে। এটা মূলত এটা এক্সিবিশন হিসেবে আমরা শুরু করি, আমাদের যাত্রাটা শুরু হয়। এখন এক্সিবিশনটা অনেকটা এমন যে আমরা একাডেমিক্যালি যে পড়াশোনাটা করি সেইটার বাহিরে আর কি, আমরা মূলত তো আর্ট প্র্যাকটিসের কথাই বলতেছি। একাডেমিক আর্ট প্র্যাকটিসের বাহিরে যেই আর্ট ছেলেপেলেরা সবাই নিজস্ব জায়গা থেকে করে, সেইটাই আমরা একটা প্ল্যাটফর্ম হিসেবে চাই আর কি। কারণ চারুকলায় আমরা এটা পাই না আর কি কোথাও। মানে যদি বলি অ্যানুয়াল এক্সিবিশনটা চারুকলার একটা অফিসিয়াল এক্সিবিশন প্রতি বছর 7টা ডিপার্টমেন্ট করে, হিস্ট্রি অফ আর্ট মাঝে মাঝে করে না হয়তো এটা। সো বেসিক্যালি এই এক্সিবিশনগুলোতে আমরা ক্লাসের বাইরে কিছু দিতে চাই, সেটা আসলে খুব একটা গ্রহণযোগ্য হয় না। সো সেখান থেকে একটা এক্সিবিশন খুবই নেসেসারি ছিল আমাদের, কিংবা একটা প্ল্যাটফর্ম নেসেসারি ছিল যে এইটাকে যাতে মোটিভেটেড হয় ছেলে পেলে আরও এরকম কাজ করতে। সেখান থেকে সিলেবাসের জন্ম। পরবর্তীতে হচ্ছে আমরা অ্যাজ আ হোল এটা একটা একাডেমিক অ্যাক্টিভিটির মানে অল্টারনেটিভ একাডেমিক অ্যাক্টিভিটি হিসেবে দেখি, কীরকম যে গ্যালারি স্পেসটাকে কীভাবে ইউটিলাইজ করা যায়, স্টুডেন্টদের জন্য কী কী অ্যাক্টিভিটি সেখানে করা যেতে পারে। যেমন আমরা প্রপোজ করি এটা কালেকটিভ পেইন্টিং। সিলেবাসে যেটা হয়, আমরা পুরো গ্যালারিটাকে একটা ওয়ান কালেকটিভ পিস অফ আর্টওয়ার্ক হিসেবে দেখি, এবং সেখানে দর্শক পার্টিসিপেন্ট সবাই একদম মিলেমিশে একটা দেয়ালে সবাই হচ্ছে গ্রাফিতি করে আর কি। বিশাল বড় দেয়াল গোল হয়ে আসে, এখানে সবাই জাস্ট নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই লিখে আঁকে, এবং আগে থেকে তো পেইন্টিংগুলো ছিলই। সো এটা মিলেমিশে একটা ভাষা তৈরি হয়, একটা কনসেপ্ট তৈরি হয়। সো এইটা আমাদের একটা প্রপোজাল একাডেমিয়ার কাছে, যে কালেকটিভ ইউটিলাইজেশন কিভাবে হয় স্টুডেন্টদের দ্বারা।
এটা ছিল সিলেবাস আসলে। এই যে ইউথ একটা মানে এক্সপেরিয়েন্স হচ্ছে ইউনিভার্সিটিতে, এবং যে অ্যাক্টিভিটিসগুলো তুমি করে যাচ্ছ, বন্ধুদেরকে ইনফ্লুয়েন্স করছো, কতটুকু করতে পারছো, আর তোমার যে মেসেজগুলো আছে সেটা কতটুকু তুমি স্প্রেড করতে পারছো বলে মনে করো? শুধুমাত্র কি চারুকলায় সীমাবদ্ধ, নাকি অন্যান্য ডিপার্টমেন্ট নিয়েও তুমি চিন্তা করো? যে বাতাসটা যাচ্ছে এখন আর কি, সব মিলায়, যে ডাকসু থেকে শুরু করে যে অবস্থা ক্যাম্পাসের, সব মিলায় এই বাতাসের মধ্যে প্রভাবিত আসলে সবাই হচ্ছে কোনো না কোনোভাবে। সেখানে আমার আসলে আলাদা করে আমি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করি না যে আমার মেসেজ যাইতে হবে, কিন্তু নিজের সবারই তো নিজস্ব রোল থাকে, নিজস্ব কাজ থাকে, সেই কাজের জায়গা থেকে আর কি আমরা চারুকলা কেন্দ্রিক যা যা করতেছি সেটার একটা প্রভাব পড়তেছে, মনে হচ্ছে পড়তেছে, এবং না শুধু সেটা চারুকলার মধ্যে সীমাবদ্ধ না। যদি চিন্তা করি যে অন্য ইউনিভার্সিটির চারুকলাগুলোও, তাদের সাথেও আমাদের ইনভলভমেন্ট হতে থাকবে আস্তে আস্তে। আর এছাড়াও অলরেডি কি তোমাদের যোগাযোগ হচ্ছে? হ্যাঁ, যোগাযোগ হচ্ছে, সিলেবাস সংক্রান্ত যোগাযোগটা হচ্ছেই। আর ওভারঅল একসঙ্গে কাজ করার তোমাদের কোনো প্ল্যান আছে? হ্যাঁ আছে, আমাদের তো ইচ্ছা আছে ঢাকা বাংলাদেশের যতগুলো চারুকলা আছে সবার সাথে সিলেবাস আয়োজন করার, এটা তো ইচ্ছা আছে। আচ্ছা, ইউনিভার্সিটির বাইরে কলেজও তো আছে, হ্যাঁ, অল্টারনেটিভ আর্টস ইনস্টিটিউশন যেগুলো, সেগুলোর সাথেও ইচ্ছা তো আছে। কারণ আমরা আসলে, আমি নিজে মনে করি যে শিল্প এমন একটা জিনিস যেটা আসলে সবার মধ্যেই থাকে এবং সবাই শিল্পের ধারক ও বাহক। সো এই যে যাত্রা শিল্পকে নিয়ে, সেটা সবারই আসলে, যদি যুদ্ধ হিসেবে বলি, যুদ্ধটা সবার। হ্যাঁ, অ্যাজ এ লিডার কি প্রেশার তুমি ফিল করো? এই যে এত বড় একটা অ্যাক্টিভিটিস তুমি হাতে নিলে এবং দায়িত্ব থেকেই তো নিয়েছো, চাপটা কেমন ফিল করো? নিজেকে লিডার হিসেবে দেখি না আসলে, এটা এভাবে হয়তো মানে জাস্ট ফিল করি যে একটা দায় আছে, রেসপন্সিবিলিটি ফিল করি, সেখান থেকে আসলে কাজটা করে ফেলতে হবে, এরকম একটা অনুভূতি। হ্যাঁ, মানে আমি নিজেকে স্পেশাল মনে করি না আসলে যে এটা আমারই করতে হবে, ইটস মোর লাইক কাজটা আছে, করে ফেলতে হবে, সো কেউ একজন করলেই হয়, এভাবেই দেখি বিষয়টাকে। সঙ্গীত চর্চা করছো পাশাপাশি, কতটুকু তোমার মিউজিকে তোমার এই দ্রোহটা আছে? মিউজিক আসলে এমন একটা আর্ট ফর্ম যেটা আমি খুব পছন্দ করি। সো এটা একটা কালেকটিভ আর্ট ওয়ার্ক, মানে আর্ট ফর্ম আর কি। সো একসাথে আমরা চারুকলায় গানের আসর করি আসলে। সো গানের আসর যেটা হয় যে মাঝে মাঝে আমরা জ্যাম, যেটা বললেন, সো গিটার বাজায় বাজায় র্যান্ডমলি হচ্ছে ফ্রি স্টাইল গান বানায় ফেলি আর কি আমরা। সো এইটা আমার কাছে খুবই প্রিয় একটা বিষয়, যে আমরা 4 কর্ড 5 কর্ড এভাবে রেখে হচ্ছে নতুন নতুন গান বানায় ফেলতেছি আর কি, সবাই জাস্ট নিজেদের পার্টটা প্লে করে। তারপর আমরা এইভাবে করে পারফর্মও করছি আর কি বেশ কয়েকবার গানের আসরে। ইন্টারেস্টিং। হ্যাঁ, মিউজিক তো অবশ্যই খুবই কানেক্টেড ফিল করায় অন্য অন্য শিল্পীদের সাথে, সব থেকে একদম। আমরা খুবই দেখলাম যে চারুকলার স্টুডেন্টরা খুব মিউজিকের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, ওনারা বেশ হচ্ছে গান বাজনা গাইতে পারে এবং সঙ্গীত যন্ত্র বাজাতে জানে। বিশেষ করে বাংলাদেশে তো অবশ্যই প্রত্যেকটা চারুকলা স্টুডেন্টরা গান গাইতেও জানে, বাজাতেও জানে। এটা খুবই দারুণ ব্যাপার। এবং চারুকলায় গেলে মানুষের আরেকটা জিনিস এটা ফিল করে, রিফ্রেশমেন্ট। হ্যাঁ, তো হচ্ছে যে তোমাদের ক্যাম্পাসে যখন যাই, এরকম আসর কি সবসময় জমে? আমি খুব একটা যাইনি, আমি রিসেন্টলি একটা প্রোগ্রামে গেছিলাম, তখন দেখলাম। এটা তো খুবই অর্গানিক একটা বিষয়, মানে পুরো বিষয়টা আড্ডা যেভাবে হয় আর কি। সো সবসময় আড্ডা হয়, গান বাজনা আসলে ওইরকম একটা, হ্যাঁ গিটার থাকলে গান বাজনা সবসময় হবে, কিংবা কোনো একটা ইনস্ট্রুমেন্ট থাকলে। তবে হ্যাঁ, এটা সন্ধ্যার পরে মাঝে মাঝেই হয় বলা যেতে পারে। আসলে আমরা বিভিন্ন ডেজিগনেটেড প্লেস আছে, সেখানে হচ্ছে মানুষজন আমরা একসাথে, মানে দেখা যায় যে থাকি, তখন গেলেই আর কি আমরা একসাথে গান বাজনা করি, ভালোই লাগে। আচ্ছা, আজকালকার যে স্টুডেন্টরা খুবই কনফিউশন সিচুয়েশন ফেস করে, যেমন কোনো কিছু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ওর এতগুলো অপশনস, মানে এখন লাইফস্টাইলে ওরা খুবই কনফিউশন হয়ে যায়। তো তোমার কি বলার আছে এতে? কিভাবে ফোকাসড হওয়া যায় এবং একটা পয়েন্ট নিয়ে কিভাবে এগোনো যায়, সেটা কাজের ক্ষেত্রে হোক, সেটা হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে হোক, বা ক্যারিয়ার বাছাই?
আই থিঙ্ক কনফিডেন্সটা দরকার। সো কনফিডেন্স একটা ইস্যু তৈরি হয়। আর কনফিউশন যদি অনেক ক্ষেত্রে থাকে যে কোনটা রেখে কোনটা করবে, তাহলে তখন আসলে ওই কনফিউশনটাকে এমব্রেস করা উচিত। আমার মনে করি যে যদি কেউ সব কিছুতে আগ্রহী থাকে, সে গল্প লিখে, গান করে, ছবি আঁকে, যাই করতে চায় সে, সো একটা কিছুতে ফোকাস করে তাকে শিফট ওইখানেই যে মনোনিবেশ করতে হয়, আমি মনে করি যে না, দরকার নাই, সব কিছুই করুক সে। এবং সে এই করার মাধ্যমে যে ভালো লাগা তার সেই কাজটার সাথে, সেটাকে সে আরও গভীরভাবে যদি অনুধাবন করতে পারে সময়ের সাথে সাথে, তাহলে সে আসলে তার জন্য ভালোটা হিসেবে নিজেই বুঝে যাবে আসলে যে সে কিভাবে নিজের পরিচয়টা খুঁজে পাবে। করে যেতে হবে আসলে, বিশ্বাস রেখে, মনোবল রেখে একটা ফ্লো স্টেটে থাকা দরকার আসলে। আমি মনে করি যে এখন সোশ্যাল মিডিয়া এবং সব কিছুর কারণে এত ডিস্ট্রাকশন, মানে ইনসিকিউরিটি আর ইনফেরিয়রিটি ফিল হয় সবসময়, যে আমি যা করতেছি এটা কি হচ্ছে কি না ঠিক মতো, মানুষ কি বলবে, এবং মানুষজনকে দেখানোর একটা টেন্ডেন্সি থাকে যে আমি যা করতেছি এটা একটা ভ্যালিডেশন। ইনসিকিউরিটি হওয়ার কি কারণ, মানে ট্রিগার কি করে ইনসিকিউরিটি হওয়ার? এটা ওই যে ভ্যালিডেশন, মানে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ার কারণে কিভাবে একজন মানুষ হবে আইডেন্টিফাই করবে যে সে ইনসিকিউরিটিতে ভুগছে? সেটা আইডেন্টিফাই না করলে তো সে ওখান থেকে বের হতে পারবে না। তার আসলে কোথা থেকে সে তার মানে ভ্যালিডেশনগুলো পাচ্ছে আর কি। যদি আমি বলি যে সে কেন সে নিজের ব্যাপারে যাই ফিল করতেছে, তা যদি সে একটু বোঝার চেষ্টা করে আর কি। আমরা যদি বোঝার চেষ্টা করি যে আমাদের দেখা গেছে যে একটা ছবি তুলে আমি আপলোড দিলাম, তারপর দেখলাম যে কয়জন লাইক দিতেছে, কয়জন লাভ দিতেছে কিংবা শেয়ার হইতেছে কি, এই যে সাইকোলজির মধ্যে যদি বোঝা যায় যে আচ্ছা এটা দরকার নাই আমার, আমি একটা ছবি 10 দিন ধরে আঁকলাম, তারপর রেখে দিলাম, ওটা আমি আপলোড দিলাম না, কিন্তু আবার এটাও হইতে পারে যে একটা ছবি প্রতিদিন, ইনসিকিউরিটি থেকেই না, ইনসিকিউরিটি পরে আসে আসলে। ইনসিকিউরিটি আই থিঙ্ক অনেকটা এরকম যে আমি ছবি আঁকার পর আপলোড দিলাম, আপলোড দেওয়ার পর লাইক হয় না এনাফ, তখন আমার মনে হলো যে আমার তো ভালো হয় না এই জিনিসটা। তো এই ভালো হয় নাই যে জিনিসটা, এই বোধটাই তো আসলে দরকার নাই আপাতত। মানে যদি কেউ শুরু করে তার তো ভালো না হওয়াটাই স্বাভাবিক, বরং সেই জার্নিটার মধ্যে দিয়েই বারবার যাবে, যাইতে যাইতে সে একরকম নিজেকে খুঁজে পাবে। সো এখানে ভালো হচ্ছে কি হচ্ছে না এটা ম্যাটার করে না, আমার মনে হয় যে প্রসেসটাতে থাকাটাই গুরুত্বপূর্ণ। সে কিভাবে তার প্র্যাকটিসের মধ্যে আছে, আর্টটাকে কিভাবে সে ওন করতেছে নিজের করে, এইটার মাধ্যমে হয়তো ইনসিকিউরিটিটা দূর করা যায়, কিংবা এই ভ্যালিডেশন সার্কেল থেকে হয়তো বের হনো সম্ভব। আমার মনে হয় ইনসিকিউরিটিটা দূর করার আরেকটা উপায় হচ্ছে কনফিডেন্স আনা। আমি যা করছি সেটা যে মানে ঠিকঠাকভাবে করছি এবং আমি জানছি আমি কি করছি, এবং শুধু নিজেকে নিয়ে ফোকাসে রাখা, ইনসিকিউরিটি কিছুটা হলেও কমবে বলে মনে করি। এবং আইডেন্টিফাই করা যে আমার ইনসিকিউরিটি হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে। তোমার কি মনে হয়? আমার মনে হয় যে যদি নিজেকে নিয়ে সে সবসময় ভাবে, তাহলে অনেক রকম প্রবলেম শুরু হয়। আই থিঙ্ক বুঝার দরকার যে এখন আমরা কোন প্রেক্ষাপটে আছি, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, এই প্রেক্ষাপটগুলো যদি বুঝতে পারে কেউ, যে আচ্ছা আমার পলিটিক্যাল অবস্থা এটা, আমার ইকোনমিক্যাল সিচুয়েশন এটা, এবং আমার ফ্রেন্ড সার্কেল, সোশ্যাল যে সিচুয়েশনটা এটা, সেখানে যদি আমি নিজেকে আইডেন্টিফাই করতে পারি যে আমার অবস্থানটা এখানে, এবং আমার ব্যবহার এবং আমার যত অ্যাকশনস আছে সেটা যেই কেন্দ্রিকই হোক, সেটা যদি সে আইডেন্টিফাই করতে পারে, তখন হয়তো যেই তার সত্তাটা যেটা তৈরি হয় সেইটা অনেক সবার, মানে তার নিজের জন্য তো অবশ্যই হেলদি, এবং তার সমাজের ভূমিকাতেও আসলে গুরুত্বপূর্ণ একটা রোল তৈরি হয়। শিল্পী কি ইনসিকিউরিটিতে ভোগে? হ্যাঁ, ভোগে অবশ্যই। আমার মনে হয় শিল্পীকে এটা ভোগা নেসেসারি শিল্পীর জন্য, কারণ ইটস নট লাইক ইনসিকিউরিটি, ইনফেরিয়রিটি, ইটস নট লাইক দ্যাট, বাট শিল্পী যদি স্যাটিসফাইড হয়ে যায়, তাহলে সে তো আসলে তার শিল্পর জার্নিটা থেকে বের হয়ে যাবে। আমি এভাবে দেখি যে মানে কোনো শিল্পর কোনো শেষ নাই আসলে। মানে একটা পেন্টিং বা একটা আর্টওয়ার্ক শেষ হইতে পারে, একটা গান শেষ হইতে পারে, কিন্তু পরেরটা তো আরো ভালো হইতে হবে, তার নিজের তো ভালো লাগতে হবে। সো কেউ যদি স্যাটিসফাইড হয়ে যায় একটা আর্ট করে, যে আমি বেস্ট ছবিটা আগে ফেলছি, আমি ছবি আঁকবো না, তাহলে শিল্প হবে না। সো নিজের আসলে একদম ক্লাসের বাইরে কি শেখার আছে একজন স্টুডেন্টের? ক্লাসের বাইরেই সবকিছু শেখার আছে, ক্লাসে বরং কিছু শেখার নাই মনে যোগ করতেছি, কিন্তু মূল্যবোধ, তারপর হ্যাঁ প্রেরণা, চাহিদা, আগ্রহ, অনাগ্রহ, কিউরিওসিটি যেটা বলি,
এরকম লিস্ট চলে যেতে পারবো। হ্যাঁ, এই যে ইউনিভার্সিটিতে পড়তে আসে, পড়াশোনার বাইরে তোমার কি মনে হয় না যে সেলফ ডিসকভারি করাটা খুবই দরকার সবার আগে? ক্লাসে তো শেখায় না সেলফ ডিসকভারি, ক্লাসে তো বেসিক্যালি এটা ইট বানায় আর কি, আমাদের ইট বানায় হচ্ছে বসায় আর কি। সো না, ইট হওয়া যাবে না। সো শিখতে হলে ক্লাসের বাইরেই শিখতে হবে। যেই শিক্ষা ব্যবস্থায় আমরা পড়াশোনা করি সেই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ইন্ডিভিজুয়াল কিংবা স্বকীয় কোনো শিল্পী কিংবা কেউই মানে স্বকীয় মানুষ হিসেবে হয়তো দাঁড়া করায় না, যে এক্সিস্টিং সিস্টেমটা আছে সেটারই একটা অংশ বানানোর চেষ্টা করে। সো না, এভাবে আসলে সম্ভব না, ক্লাসের বাইরে থেকেই সব শিখতে হবে। আমাদের দেশে একজন আর্টিস্ট হওয়া কতটুকু চ্যালেঞ্জিং এবং প্রেশার বলে তুমি মনে করো? শিল্প বাজারটা আদৌ এটাকে মানে একজন স্বকীয় শিল্পী হিসাবে, স্বতন্ত্র শিল্পী হিসাবে দাঁড়ানো মানে সামনে আসলে সেটা শিল্প বাজার সেটাকে অ্যালাউ করে কিনা সেই প্রশ্নগুলো আসে। অবশ্যই চ্যালেঞ্জিং, মানে ওই সিস্টেম যেভাবে ফাংশন করে সেই সিস্টেমে যদি কেউ না ঢুকতে চায়, সে যদি নিজস্ব সিস্টেম বানানোর চেষ্টা করে তাহলে খুবই চ্যালেঞ্জিং। অবশ্যই তাকে অনেক কিছু ভাবতে হবে, নতুনভাবে জিনিস ডিজাইন করতে হবে। বা কেউ যদি সিস্টেমের মধ্যেই থাকতে চায় তাহলে হয়তো অতটা না, কিন্তু সেই সিস্টেমের থেকে আসলে কখনো গ্রোথ হয় না আমার মনে হয়। হ্যাঁ, এই যে একজন তরুণ শিল্পী হিসেবে তুমি কিভাবে নিজের পরিচয় খুঁজে বের করেছো? হ্যাঁ, আমি তুমি ডাক্তারও হতে পারতে বা তুমি লয়ার হতে পারতে, কিন্তু তুমি শিল্পী হয়েছো, সেটা কিভাবে তুমি খুঁজে নিলে নিজেকে? তো ছোটবেলা থেকেই একটা এরকম মানসিকতা ছিল যে ছবি আঁকতেছি, তারপর হাবি জাবি বানাচ্ছি আর কি। যেমন তখন ম্যাট দেখতাম, এইসব দেখতাম আর কি, বিভিন্ন ক্রাফট করার চেষ্টা করতাম হাবি জাবি। কিন্তু মাঝখানে আমি ক্রিকেটার হতে চাইছিলাম আসলে। সো আমি ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়েছিলাম, 2 বছর সিরিয়াস ক্রিকেট খেলছি। পরে ওইটাও কোনোভাবে আর কাজ করে নাই, ইচ্ছা করে নাই খেলতে। তারপর আসলে এই দিকে আবার ব্যাক করছি। আই থিঙ্ক যে ক্রিয়েটিভ জায়গাটা আমার ইচ্ছা করতো আর কি, যে একটা ক্যামেরা নিয়ে ভিডিও করতে। একটা স্মৃতি আছে, যেমন আমার আব্বুর একটা ক্যামেরা ফোন ছিল, বাটন ফোন, কিন্তু ক্যামেরা ছিল। আমি ওইটাতে সারাদিন সব কিছু ভিডিও করতাম আর কি। সো আই থিঙ্ক সবসময় ভিতরে ছিল একটা ইনেট বিষয় ছিল যে ক্রিয়েটিভিটিটার মধ্যে থাকতে ভালো লাগতো, কিছু একটা করতে ভালো লাগতো। সেটা পরবর্তীতে আস্তে আস্তে তো শিফটেড হয়ে গেছে। ছোটবেলা থেকে আর্ট করতে, ছোটবেলা থেকে ছবি আঁকতাম। হ্যাঁ, ছবি আঁকতাম। সবাই আঁকে আসলে, আমার মনে হয় সবাই শিল্পী আসলে। প্রিভিলেজটা পাই কিনা এটা হলো বিষয়। একদম। যখন ঢাকা ভার্সিটিতে চারুকলায় ভর্তির পরীক্ষায় টিকে গেলে এবং জানলে এখানেই তুমি পড়বে, এখানেই পরীক্ষা দিচ্ছি শুধু, আর কোথাও দেই নাই। তাই চারুকলায় বিষয়টা ছিল যে এইচএসসি পরীক্ষার পর আমি ডিসাইড করছি যে আমি আর পড়াশোনা করব না। আমি হচ্ছে গ্রাফিক ডিজাইন করতাম তখন, মানে প্রফেশনালি আমার একটা এক্সপিরিয়েন্স আছে। এসএসসির পর থেকে একটা এক্সপিরিয়েন্স হয়েছে প্রফেশনালি গ্রাফিক ডিজাইন করার। আমি তো জানি কীভাবে টাকা পয়সা ইনকাম করতে হবে, পড়াশোনা করে কী হবে। সো আমি বাসাটা বলে দিচ্ছি যে আর পড়াশোনা করবো না। তখন বলছে না, করতেই হবে, দেখো কোথায় করা যায়, তোমার একটা ডিগ্রি নিতেই হবে, অনার্স করা লাগবেই। তখন দেখে আমি অনেক জায়গায় দেখছিলাম, বিভিন্ন জায়গায় শান্তামরিয়ম, তারপর কোথায় অ্যানিমেশন কোথায় আছে, কি আছে। পরে আমার হচ্ছে চারুকলায় এসে আমার মনে হয়েছে যে সেই কুল একটা জায়গা, পরিবেশ ভালো। 3 মাসের কোচিং করি আর কি চারুকলার জন্য। পরে না, ওই 3 মাসের কোচিংয়ে যে বন্ধনটা তৈরি হয়, মানে বন্ধুত্বটা হইতে থাকে চারুকলার সিনিয়রদের সাথে, এবং ওই পরিবেশটার সাথে যে সম্পর্কটা তৈরি হয়, এরপর না আমি এখানেই পড়বো, আর কোথাও পরীক্ষাও দিব না। পরে হ্যাঁ, আমি চারুকলাতেই। আমার মনে আছে ডিউনিটের পরীক্ষাতে বাসা থেকে জোর করে দেওয়াইছে, আর আমি হচ্ছে প্রশ্ন না দেখে র্যান্ডমলি দাগাই আসছি আর কি। চান্স পেতে চাই না, পরীক্ষা দিতে চাই না, পরে চারুকলাতেই দিছি শুধু। আচ্ছা, এই যে তুমি যদি 18-19 বছর বয়সে এখন নিজেকে দেখো, আবিষ্কার করো, তাহলে নিজেকে কি পরামর্শ দিতে? আরো কনফিডেন্ট থাকা অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে না। আই থিঙ্ক আমি বলবো যে আরো পড়ো, মানে বই পড়ো, গল্পের বই পড়ো, আরো মুভি দেখো, আরো হচ্ছে গ্যাদার করো আর কি, মানে বাহির থেকে যত যা আছে এটা আরো অনেক বেশি মানে ফোকাসড না হয়ে যেতে। আমি হয়তো নিজের ক্ষেত্রে বলতাম যে এখন কি আমি মনে করি যে আচ্ছা আমার এত কিছু পড়া হয় না, এ পড়া লাগবে, এত ফিল্ম দেখা বাকি, দেখা লাগবে, একটা লিস্ট তৈরি হইতেছে এখন দিন যে এটা পড়বো, মরার আগে এটা পড়বো। তখন হয়তো আমি এটা আরো আগে বলতাম যে তোমার হাতে এখন টাইম আছে, করোনা গেল না, করোনা তো বন্ধ ছিল, তুমি কি করছো, এটা ওই টাইমটাতে হয়তো পড়তে পারতাম। মাস্টার্স আর 1 বছর বাকি আছে, পরিকল্পনা কি? এর ভিতরে কি কি তুমি ইমপ্রুভ দেখতে চাও তোমার ফ্যাকাল্টিতে?
এবং নেক্সট জেন শোর যে অডিয়েন্সরা আছে, আমাদের নেক্সট জেনারেশনদেরকে তুমি কি বার্তা দিতে চাও? দুইটা প্রশ্ন। হ্যাঁ, দুইটা প্রশ্ন। সো মাস্টার্সে হচ্ছে আর 1 বছরে আমি নিজের পেইন্টিং করতে চাই আর অনেক, যেহেতু এটা স্টুডিওর মতো ট্রিট করি আমি চারুকলাকে এখন, আমাদের ক্লাসরুমটা। সো হয়তো আমি অনেক ছবি আঁকবো এবং চারুকলায় ওই স্মৃতিটা নিয়ে আঁকবো আর কি। হয়তো চারুকলা কেন্দ্রিক যে জীবনটা আমার, কারণ এটা তো শেষ হয়ে যাওয়ার পর আমি কখনো আর স্টুডেন্ট হিসেবে চারুকলায় থাকবো না, হয়তো এই স্মৃতিটারে আমি রাখতে চাই আমার সাথে কোনোভাবে। সো এটা নিয়ে আমি কাজ করতে চাই। আর সিলেবাস নিয়ে আমি চারুকলা আরেকটা এক্সিবিশন অর্গানাইজ করতে চাই। আমি অ্যানিমেশন সোসাইটি করি আমরা একটা, সো সোসাইটি থেকে অ্যানিমেশন সোসাইটি এটা মানে কি করে সেটা আমরা হচ্ছে কখন ফর্ম করব? এটা এই বছরই ফর্ম হয়েছে। এটাও ধরেন পারপাসটা কি? এটা হচ্ছে অ্যানিমেশন নিয়ে আমাদের কোনো আলোচনা হয় না। চারুকলায় হচ্ছে আমাদের 8টা ডিপার্টমেন্ট, কিন্তু এখানে অ্যানিমেশন নিয়ে কথা বলে না কেউ। এটা অবশ্যই কন্টেম্পোরারি মাধ্যম, খুব ইন্টারেস্টিং, কিন্তু এটা নিয়ে কেউ কথা বলে না। আমাদের একটা ল্যাবও আছে, ল্যাবটার প্রপার ইউটিলাইজেশনও হয় না, এটা আমাদের মনে হয়। সো বাইরে দর্শনার্থী বা কেউ ইন্টারেস্টেড ভিজিট করতে পারে না, এখনো পারে না, স্টুডেন্টরাই পারে না, বাইরে কি পারবে। সো আমরা চাই তোমার এটা সাকসেসফুল হওয়ার পর সেই সুযোগ হবে কিনা। হ্যাঁ, অবশ্যই ফেস্টিভ্যালটা তো আমি চাই, যেমন অক্টোবরে আমরা চাই ফেস্টিভ্যালটা করতে এই বছরই। সো আমরা চাই সবাইকে ইনভাইট করতে, যেভাবে সিলেবাস হলো অ্যানিমেশন ফেস্টিভ্যাল, আই থিঙ্ক সেভাবে করে চাই যে আসুক মানুষজন। সো এটা করতে চাই এবং আই থিঙ্ক নেক্সট 1 বছর আমি চেষ্টা করবো যেগুলোকে কিভাবে আসলে ফাংশনিং অবস্থায় রেখে যাইতে। আমি যদি নাও থাকি কিংবা মানে এটা যাতে এটা একটা অটোমেটিক বিষয় হয়ে যায়, সবার মধ্যে সে আগ্রহটা আছে। আমি মনে করি যে চারুকলা সবার মধ্যে এই আগ্রহটা আছে যে এই বিষয়গুলো নিয়ে কাজ করার, কারণ সবাই আসলে আমরা একই রকম, সবাই সেম। সো হ্যাঁ, তাইলেই আমি খুশি থাকবো। আর নেক্সট জেনের কাছে কি প্রশ্নটা ছিল? হ্যাঁ, নেক্সট জেন শোর যে অডিয়েন্সরা, আমাদেরকে তো প্যারেন্টসরাও দেখে এবং বাচ্চা থেকে শুরু করে সকল প্রকার বয়সের অডিয়েন্স আছে। সেটা ছাড়াও নেক্সট জেনারেশনদের তুমি কি মেসেজ দিতে চাও? নিজের প্যাশনটা আর কি নিজের খুঁজে বের করা, এবং মানে অনেক জায়গায় তো অনেক কথা হইতে থাকে এখন, অনেক মূল্যবোধ এভাবে ছড়াইতে থাকে আর কি, অনেক রকম। সেখানে আসলে নিজের কি ভালো লাগে সেইটা খুঁজে চেষ্টা করা এবং অ্যাকচুয়ালি পড়াশোনা করার জায়গাটা দেখা, ইতিহাস দেখা, দর্শন দেখা, এবং জ্ঞানের তো আসলে অনেক মাধ্যম আছে। সো সোশ্যাল মিডিয়াতে হচ্ছে একরকম জ্ঞান থাকে যেটাও আসলে খুব ভেগ। সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে এসে মানে সোশ্যাল মিডিয়া ইউজ করাই লাগবে, এটা ম্যান্ডেটরি একটা স্পেস। কারণ আমাদের আইডেন্টিটি, আমার মনে হয় যে আইডেন্টিটি একটা বড় অংশই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, এবং এটার কারণে আমরা চাকরি পাই, পরিচয় হয়। প্লিজ ফোক হেরিটেজ একটু অ্যাড করে দাও, ফোক হেরিটেজ ব্যাপারে জানা। হ্যাঁ হ্যাঁ, সো এইটার থেকে বের হয়ে আসলে এই যে মূলত স্বকীয়তাটা কোথায়, এখন আমাদের যে সত্তা আছে, এই সত্তার প্রভাবকগুলো কোত্থেকে আসতেছে এগুলো যদি বোঝা যায়। যেমন আমাদের যে ফোক বিষয়টা বললেনই, যে আমাদের নিজস্ব সংস্কৃতি বলতে আমরা একটা ধারণা আছে, সেইটাকেও বোঝার চেষ্টা করা। এটা ডিনাই করা সম্ভব না যে ওয়েস্টের একটা প্রভাব থাকবেই। হ্যাঁ, আমি বড় হয়েছি কার্টুন নেটওয়ার্ক দেখে, আমি তো এটাকে খারিজ করতে পারবো না, কিন্তু আমার দেখা দরকার যে আসলে তাহলে কি, আমি কে আসলে, কোত্থেকে আমি আসলাম, কিভাবে আমি আসলাম, এবং কেন আমি কি হবে আর কি আমার ভবিষ্যৎটাতে। এইগুলো যদি একটু চিন্তা করার জায়গা তৈরি হয় যে কিভাবে চেষ্টা করবো, আমি খোঁজার চেষ্টাটা করবো, এবং আমি দেখার যদি চেষ্টা করি যে সংস্কৃতি যেটা বলি আমরা, কি কোন কোন ফিল্ডে সংস্কৃতি তৈরি হয়, কিভাবে হয়, এগুলো যদি আরেকটু গভীরভাবে ভাবার সুযোগ তৈরি হয় তাহলে খুব ভালো। কারণ আসলে আমরাই আমাদের সত্তার ধারক বাহক। সো আমরা যাই করবো এটা আমাদের সত্তা হিসেবে থাকবে, আমরা সত্তার প্রভাবক হিসেবে কাদেরকে অ্যালাউ করতেছি সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করার জায়গা। সো হ্যাঁ, এটাই কমপ্লিকেটেড হয়ে যায়, খুব সুন্দর না। তাহলে শেষ করছি আমরা আমাদের প্রোগ্রাম, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি অনেক ক্লাস আছে, তোমার জ্যামিং আছে, সেগুলো ফেলে তুমি আমাদেরকে সময় দিয়েছো। ধন্যবাদ ফর হ্যাভিং মি, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি, খুব ভালো লাগলো। কথা বলছিলাম ব্রিলিয়ান্ট আর্টিস্ট আলভির সাথে। আমরা ওনার স্বপ্ন ব্যাপারে জানলাম এবং সত্যি খুব ইন্সপায়ারিং। আর অবশ্যই আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন, আমাদেরকে লাইক, কমেন্ট
শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমাদেরকে জানাবেন প্রোগ্রাম কেমন লেগেছে, সাজেশন করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।